সো হ্যালো ডিয়ার স্টুডেন্টস, মিডনাইট সানসেটেতে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমাদের পুষ্টি চ্যাপ্টারটা আমি করাচ্ছিলাম, যেখানে উদ্ভিদ পুষ্টি এবং প্রাণী পুষ্টি এটা আমাদের হয়ে গেছে। তো তোমাদের আজকে আমি পৌষ্টিক তন্ত্র সম্পর্কে স্টাডি করাবো, ঠিক আছে? তো দেখো, আমি এখানে যে নোটগুলো দিচ্ছি এখানে সবগুলো তোমাদের খাতায় লেখার প্রয়োজন নেই। কারণ কি, আমি এখানে বোঝানোর জন্য কিন্তু অনেক কিছু ইনক্লুড ইনক্লুড করেছি, যেখানে বইয়ের মধ্যে যেরকম রয়েছে সেই হিসাবে আমি এগুলোকে রেখেছি, ঠিক আছে? তো সব কিছু তোমাদের খাতায় লেখার দরকার নেই, তোমাদের বই আছে, তোমরা বই থেকেও পড়তে পারো। আর কিছু কিছু জিনিস সেগুলো অবশ্যই খাতায় লিখতে পারো, ঠিক আছে? দেখো, প্রথমত এখানে আছে হলোজৈক পুষ্টি। এই হলোজৈক পুষ্টির মানেটা কি, হলোজৈক পুষ্টিটা কি? বলছে যে পুষ্টি প্রক্রিয়ায় বলছে কঠিন ও জটিল খাদ্য গৃহীত হয়ে পুষ্টি সম্পন্ন হয় তাকে বলা হচ্ছে হলোজৈক পুষ্টি। তাহলে কঠিন এবং জটিল খাদ্য গৃহীত হয়ে পুষ্টি সম্পন্ন করে তাকে বলা হচ্ছে হলোজৈক পুষ্টি। দেখো, হলোজৈক পুষ্টি কাদের দেখা যায় বা হলোজৈক পুষ্টিটা কি যদি আমরা দেখি, সাধারণত আমরা যে প্রাণীরা রয়েছি, ধরো মানুষ থেকে শুরু করে তুমি গরু, ছাগল, বাঘ, যাই খুশি বলো না কেন, যে সমস্ত প্রাণীরা রয়েছি আমরা, সেই প্রাণীরা, ধরো আমরা কি করি, আমরা তো অনেক শক্ত শক্ত খাদ্য খাই। আমি বলছি ধরো একটা রুটি, গাছ কি একটা রুটি খেতে পারবে? গাছ তো আর রুটি খাবে না। গাছ হচ্ছে তোমার তরল খাদ্য বা সে গ্যাসীয় সেরকম কিছু তারা গ্রহণ করে। কিন্তু মানুষ থেকে শুরু করে বিভিন্ন যে জন্তু জানোয়ার রয়েছে, তারা কি হয়, অনেক কঠিন কঠিন খাদ্য গ্রহণ করে। মাংস খাই আমরা, মাছ খাই আমরা, তাই না? এবার এই যে কঠিন খাদ্য, সেই কঠিন খাদ্যটা কি হতে হয়, সেটাকে আমাদের মানে যে কঠিন খাদ্য বা জটিল খাদ্য, সেটা কিন্তু সরল খাদ্যে রূপান্তরিত হয় আমাদের পুষ্টির মাধ্যমে আর কি। পুষ্টির যে বিভিন্ন প্রক্রিয়া রয়েছে তার মাধ্যমে। তো বলছে যে পুষ্টি প্রক্রিয়া কঠিন ও জটিল খাদ্য গৃহীত হয়ে পুষ্টি সম্পন্ন করে তাদেরকে বলা হচ্ছে হলোজৈক পুষ্টি। এবার দেখো, হলোজৈক পুষ্টির কতগুলো ধাপ রয়েছে, সেগুলো কি: খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ এবং বহিষ্করণ। এই যে পাঁচটা প্রসেস, এই পাঁচটা প্রসেস সম্পর্কে আমরা একটু জেনে নেব। দেখো, এই যে ছকটা রয়েছে, এই ছকটা তোমাদের কিন্তু জাস্ট আমি বোঝাবো ভালো করে, কিন্তু এটা তো আমাদের লেখার প্রয়োজন নেই। এই যে ছকটা আছে এটা কিন্তু লেখার প্রয়োজন নেই খাতায়। কি আছে দেখো, প্রথমত খাদ্য গ্রহণ বলতে আমরা কি বুঝি? তো আমরা আমাদের মুখের মাধ্যমে, আমাদের যে মুখবিবর আছে সেখানে কি করি, আমরা কোনো খাদ্যবস্তু সেটাকে আমরা গ্রহণ করি, ঠিক আছে? এবার এখানে এই যে খাদ্য গ্রহণের ক্ষেত্রে কোন কোন অঙ্গগুলো আমাদের সাহায্য করছে, বা কোন কোন অঙ্গগুলো এর সাথে জড়িত খাদ্য গ্রহণের সাথে, দেখো কি কি আছে: ঠোঁট, দাঁত, আর হচ্ছে তোমার জিভ। তো ঠোঁট বলতে কি, আমরা মুখটাকে হা করি, খাবারটা আমাদের মুখের ভেতরে ঢোকে। তারপর দাঁত দিয়ে আমরা খাবারটাকে কি করি, চিবোই। দাঁত দিয়ে আমরা খাবারটাকে চিবোই। আর জিভা কি করে, জিভা হচ্ছে যে খাবারটা সেটাকে কি করে, এপাশ থেকে ওপাশে, ঠিক আছে, সেটাকে নাড়াচড়া করিয়ে আমাদের খাদ্যতে সাহায্য করে, খেতে সাহায্য করে। এরপর দেখো পরিপাক। এবার পরিপাক কি বলছে, জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত হয়। পরিপাকটা কেন প্রয়োজন? তা আমি বলছি যে আমরা ধরো কোনো একটা শক্ত পদার্থ মানে শক্ত জিনিস খাচ্ছি। এবার ধরো আমি বলছি মাছ খাচ্ছি, বা আমি বলছি রুটি খাচ্ছি। এখন এই যে রুটিটা, এই রুটিটা কি আমার সারা দেহে যেতে পারবে? ধরো হাতের ভেতরে রুটি চলে আসলো, পায়ের মাঝখানে রুটি চলে আসলো, সেটা তো হয় না। এবার এই যে রুটিটা, এই রুটিটা কি হবে, এই রুটিটা ভেঙে যাবে। এটা ভেঙে গিয়ে কি হবে, এটা ভেঙে গিয়ে সরল খাদ্যে পরিণত হবে। প্রথমে প্রথমে এটা সরল খাদ্যে পরিণত হতে হবে, ঠিক আছে? এখান থেকে যে রসটা আছে, এই যে রুটিটার থেকে যে মেন যে পুষ্টিটা বা রসটা, সেটা কি হবে, সেটা ভেঙে যাবে, তাই তো? এবার সেটাই আমাদের রক্তের সাথে সারা শরীরে চলে যাবে। তাহলেই তো আমাদের যে সেলগুলো আছে, আমাদের যে কোষগুলো আছে শরীরে, সেই কোষগুলো কি হবে, সেই কোষগুলো খাবার পাবে, তাই না? আচ্ছা, তাহলে জটিল খাদ্য সরল খাদ্যে পরিণত করে পরিপাকের মাধ্যমে। কোন কোন অঙ্গ কাজে লাগে? মুখবিবর, পাকস্থলী আর ক্ষুদ্রান্ত। দেখো, আমাদের যে এই যে মুখবিবর আছে, সেই মুখবিবরে আমাদের পরিপাকে সাহায্য করে, পাকস্থলী সাহায্য করে এবং তার সাথে ক্ষুদ্রান্ত সাহায্য করে। আর গ্রন্থি যদি আমরা দেখি, আমাদের মুখবিবরে দেখবে এক ধরনের গ্রন্থি থাকে, তাকে আমরা বলি লালা গ্রন্থি। 3 জোড়া লালা গ্রন্থি থাকে, আমরা পড়ব। সেই লালা গ্রন্থিগুলো কি করে, আমাদের কিন্তু খাদ্য পরিপাকে সাহায্য করে। সেখান থেকে বিভিন্ন রকমের উৎসেচক নিঃসৃত হয়। কী নিঃসৃত হয়? উৎসেচক, ঠিক আছে? সেই উৎসেচকগুলো কিন্তু আমাদের খাদ্য পরিপাকে সাহায্য করে। তারপর দেখো যকৃৎ, অগ্নাশয়, পাকস্থলী, ঠিক আছে, এবং আন্তরিক গ্রন্থি, এই সমস্ত গ্রন্থি থেকে বিভিন্ন রকমের উৎসেচক নিঃসৃত হয়। সেই উৎসেচকগুলো কিন্তু আমাদের জটিল খাদ্যকে সরল খাদ্যে পরিণত করতে সাহায্য করে।
এরপর আছে দেখো শোষণ। আচ্ছা, শোষণ কি বলছে? সরল খাদ্যবস্তু ক্ষুদ্রান্তের ভিলায়ে প্রবেশ করে। এবার দেখো, আমরা ধরো বলছি যে এই রুটিটা, এটা কি করলাম? পরিপাক করলাম। পরিপাক মানে ধরো এটা ভেঙে সরল খাদ্যে পরিণত হলো। এবার সরল খাদ্যে পরিণত হওয়ার পর সেটা কি হবে? সেটা আমাদের সারা শরীরে তো যেতে হবে। এবার যেতে গেলে কি হয়? আমাদের যে ক্ষুদ্রান্ত আছে, সেই ক্ষুদ্রান্তের ভিলাই বলে কিছু প্রবর্ধক থাকে, ঠিক আছে? ক্ষুদ্রান্তের ভেতরে এরকম ভিলাই বলে কিছু প্রবর্ধক থাকে, পরবর্তীকালে তোমরা ভালো করে জানবে। তো বা ভিল্লিও বলে। সেই ক্ষুদ্রান্তের ভিলাই বা ভিল্লির মধ্যে সেগুলো প্রবেশ করে, ঠিক আছে? প্রবেশ করে সেগুলো কি হয়? শোষিত হয়। সেই খাদ্যবস্তু যেটা আমাদের পরিপাক হলো সেটা কি হয়? সেখানে শোষিত হয়। এরপর আছে আত্তীকরণ। আত্তীকরণ জিনিসটা কি? এইবার যে আমাদের যে শোষিত খাদ্যটা, সেটা কি হচ্ছে? সরল খাদ্যের প্রোটোপ্লাজমীয় অঙ্গীভূত হয়। অর্থাৎ যে কোষের মধ্যে যে ছড়িয়ে পড়ার ব্যাপারটা, ঠিক আছে, কোষে কোষে যে চলে যাওয়ার ব্যাপারটা, প্রোটোপ্লাজম, সেই প্রোটোপ্লাজমে অঙ্গীভূত হয় এই যে শোষিত খাদ্যটা, সেটা, ঠিক আছে? তারপর হচ্ছে বহিষ্করণ। এবার আমরা ধরো খাবার খাচ্ছি, কিছু কিছু অংশ যেগুলো হচ্ছে আমাদের হজম হয় না, যেগুলো পরিপাক করতে আমাদের পারছে না, সেই অপাচ্য যে খাদ্যগুলো আছে সেগুলো কিন্তু মল রূপে আমাদের শরীর থেকে বাইরে বেরিয়ে যাবে, ঠিক আছে? মলাশয় এবং পায়ুর মাধ্যমে, মলাশয়ে গিয়ে জমা হবে, তারপর পায়ুর মাধ্যমে আমাদের শরীর থেকে সেটা বেরিয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো, এখানে এটা কিন্তু অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এটা তোমরা অবশ্যই মুখস্থ করবে, ঠিক আছে? তোমাদের বই আছে, তোমরা দাগিয়ে নেবে, আর না হলে তোমরা এখান থেকে লিখে নিতে পারো। হলোফাইটিক পুষ্টি আর হচ্ছে হলোজৈবিক পুষ্টি। একটু আগে তোমাদের যেটা বললাম হলোজৈবিক পুষ্টি, ওকে, হলোজৈবিক পুষ্টি। আর একটা হচ্ছে হলোফাইটিক পুষ্টি। পার্থক্য কি? প্রথমত, এটি সবুজী উদ্ভিদের পুষ্টি। তাহলে উদ্ভিদ পুষ্টিকে আমরা কি বলবো? হলোফাইটিক পুষ্টি। উদ্ভিদ পুষ্টিকে বলবো হলোফাইটিক পুষ্টি। আর প্রাণী পুষ্টিকে আমরা বলবো, প্রাণীদের যে পুষ্টি পদ্ধতি সেটাকে আমরা বলবো হলোজৈবিক পুষ্টি, ঠিক আছে? হলোজৈবিক পুষ্টি। এবার দেখো, সেকেন্ড যে পার্থক্যটা বলছে যে এই পদ্ধতিতে, মানে হলোফাইটিক পদ্ধতিতে, একটু পেন্সিলটা নিয়ে নিই, এই পদ্ধতিতে সবুজ উদ্ভিদরা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতে পারে বা সংশ্লেষ করে। তা আমরা জানি উদ্ভিদরা নিজেদের খাদ্য নিজে তৈরি করতে পারে, তার মানে সেটা হয়ে যাবে হলোফাইটিক পুষ্টি। আর হলোজৈবিকের ক্ষেত্রে এই পদ্ধতিতে প্রাণীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পুষ্টির জন্য সবুজী উদ্ভিদের উপর নির্ভরশীল। অবশ্যই সবুজী উদ্ভিদের উপর আমরা উদ্ভিদের উপর নির্ভরশীল হই। হলোফাইটিক পুষ্টি পদ্ধতিতে দুটি পর্যায় সম্পন্ন হয়, একটা হচ্ছে সংশ্লেষ আর হচ্ছে আত্তীকরণ। সংশ্লেষ আর হলো আত্তীকরণ। এই প্রশ্নটা কিন্তু এভাবেও দিতে পারে যে উদ্ভিদ পুষ্টি এবং প্রাণী পুষ্টির মধ্যে পার্থক্য লেখো, সেম জিনিস হয়ে যায়, তাই না? এই পার্থক্যগুলো আমাদের চলে আসবে। আর প্রাণী পুষ্টির ক্ষেত্রে বা হলোজৈবিক পুষ্টির ক্ষেত্রে দেখো, পাঁচটা পদ্ধতি দেখা যায়, পাঁচটি পর্যায় আমরা দেখতে পাই। সেটা হচ্ছে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্তীকরণ আর হচ্ছে বহিষ্করণ। তোমাদের অলরেডি এগুলো আমি বলেছি, আলোচনা করেছি। তারপরে বলছি যে হলোফাইটিক পুষ্টি পদ্ধতিতে উদ্ভিদ পরিবেশ থেকে তরল ও গ্যাসীয় অবস্থায় সরল ও অজৈব উপাদান গ্রহণ করে। দেখো, তরল ও গ্যাসীয় অবস্থায় আমি বললাম যে উদ্ভিদ তো আর ধরো কঠিন জিনিস খেতে পারে না। ধরো আমরা যে রুটি খাচ্ছি, মাংস খাচ্ছি, তো উদ্ভিদ তো আর মাংস খেতে পারবে না, না? আর এখানে কি বলছে? হলোজৈবিক পুষ্টির ক্ষেত্রে এই পুষ্টি পদ্ধতিতে প্রাণীরা কঠিন ও তরল অবস্থায় জটিল খাদ্য গ্রহণ করে, ঠিক আছে? কঠিন এবং তরল অবস্থায় জটিল খাদ্য গ্রহণ করে। আর এটা হচ্ছে তরল ও গ্যাসীয় অবস্থায়, এটা কিন্তু অবস্থায়, হ্যাঁ, সরল ও অজৈব উপাদান গ্রহণ করে। এবার তোমাদের এই যে ছবিটা দেওয়া আছে, এই ছবিটা অত্যন্ত ইম্পর্ট্যান্ট। এই ছবিটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। তোমাদের প্রায় সময় এটা দেয় যে মানুষের পৌষ্টিকতন্ত্রের ছবি অঙ্কন করো, মোস্ট ইম্পর্ট্যান্ট। তোমাদের ছবিটা সম্পর্কে আমি জাস্ট একটুখানি বলে দেবো এখানে। দেখো, প্রথমত আমরা যখন খাবার খাই, এই যে এটা দেখো মুখবিবর, এর মাধ্যমে এই যে জিভা রয়েছে, এখানে জিভা দেখাচ্ছে। তা আমরা কি করি? আমরা খাবার খেলে কি করি? আমরা প্রথমে চিবোই, তাই না? আমরা মুখের মধ্যে খাবারটা নিয়ে তারপর কি করি? চিবোই। এবার এই যে আমরা যে চিবাচ্ছি, চিবালে কি হবে? খাবারটা টুকরো টুকরো ভেঙে যাবে, টুকরো টুকরো হয়ে সেটা ভেঙে যাবে। এবার তার সাথে সাথে মুখে আরও বেশ কিছু কাজ হয়। সেটা কি? আমাদের দেখো, এই যে মুখের
মুখের ধরো চোয়ালের পাশে, তারপরে ধরো আমাদের যে থুতনি আছে তার যে নিচের দিকে, তারপরে যা কানকো আছে সেই কানকোর পাশে, ঠিক আছে। এখানে 3 রকমের গ্রন্থি থাকে। দেখো, প্যারাটিড গ্রন্থি, সাব ম্যান্ডিলারি গ্রন্থি, সাবলিঙ্গুয়াল গ্রন্থি। এই যে 3 রকমের গ্রন্থি থাকে, এই গ্রন্থিগুলো থেকে বিভিন্ন রকমের উৎসেচক নিঃসৃত হয়। গ্রন্থিটা কি? গ্রন্থি হচ্ছে ধরো এমন একটা জায়গা যেখান থেকে উৎসেচক হচ্ছে তরল টাইপের কিছু কিছু জিনিস পদার্থ নিঃসৃত হয়, সেটাকে আমরা বলছি উৎসেচক। এই যে উৎসেচকগুলো নিঃসৃত হচ্ছে, ঠিক আছে, এই যে 3 জোড়া যে আমাদের মুখ যে গ্রন্থি রয়েছে, লালা গ্রন্থি আছে, এই লালা গ্রন্থিগুলো থেকে এক ধরনের উৎসেচক নিঃসৃত হয়। এই উৎসেচকগুলো কি হয়, আমরা যখন খাবার খাই দেখবে আমাদের সেই খাবারের সাথে কত লালাগুলো মিশে যায়, ঠিক আছে। এই লালা বলতে এখানে কিন্তু এই উৎসেচকগুলোর কথা বলা হচ্ছে। এগুলো মিশে গেলে কি হয়, আমাদের খাবারটাকে কিন্তু কিছুটা এরা ভেঙে দেয়। তো কোন গ্রন্থিগুলো, কোন উৎসেচকগুলো কী ধরনের খাবারকে ভাঙে সেটা আমাদের পরবর্তীকালে আমরা জানবো। আমরা 3 রকমের খাবার খাই: কার্বোহাইড্রেট, প্রোটিন আর ধরো ফ্যাট, ঠিক আছে। তো এই যে কার্বোহাইড্রেট এবং প্রোটিন এবং ফ্যাট যে খাবার খাই, তার মধ্যে আমাদের যে মুখবিবরে বলছি, এখানে কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো আছে সেইগুলো কিন্তু এখানে ভেঙে যায়, ঠিক আছে। আমরা পরবর্তীকালে এই সম্পর্কে আরও ডিটেলসে জানবো। এবার দেখো, তাহলে আমরা মুখে কী করলাম, খাবারটা নিলাম, চিবোলাম, চিবানোর সাথে সাথে সেগুলো করে টুকরো টুকরো করছি, এবং তার সাথে সাথে বিভিন্ন যে লালা গ্রন্থিগুলো আছে সেই লালা গ্রন্থিগুলো থেকে লালাগুলো আমাদের খাবারের সাথে মিশে যাচ্ছে, ঠিক আছে, পরিপাকে সাহায্য করছে। এরপরে খাবারটা কি করবে, এই যে গলবিল দেখছো, এই গলবিল দিয়ে এসে, গ্রাস নালী দিয়ে এসে সেটা কি করবে, এখানে দেখো এই যে দেখছো পাকস্থলী, এটা হচ্ছে কি পাকস্থলী, এই পাকস্থলীতে খাবারটা চলে আসবে, ঠিক আছে। তাহলে পাকস্থলীতে আমাদের খাবারটা কি হলো, চলে আসলো। এবার পাকস্থলীতে আসার পরে এখানেও কিন্তু বিভিন্ন রকমের যে উৎসেচক আছে, ঠিক আছে, সেই উৎসেচকগুলো বিভিন্ন গ্রন্থি থেকে উৎসেচকগুলো এর মধ্যে আসবে এবং উৎসেচকগুলো এই খাদ্যকে পরিপাক করতে সাহায্য করে। আমরা জানি বেশিরভাগটাই আমাদের পাকস্থলীতে কিন্তু খাদ্যটা পরিপাক হয়, ঠিক আছে। এবার দেখো, এই পাকস্থলীতে খাবারটা পরিপাক হওয়ার পরে এই দেখো এই নালীটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এরপরে এখানে চলে আসবে, এই যে এখানে নাড়িভুড়ি দেখতে পাচ্ছ, অর্থাৎ এটাকে আমরা বলবো ক্ষুদ্রান্ত। তাহলে পাকস্থলীর পরে খাবারটা কোথায় আসবে, ক্ষুদ্রান্তে আসবে, ঠিক আছে, ক্ষুদ্রান্তে আসবে। এর ক্ষুদ্রান্তে তোমাদের কি বলেছিলাম, ক্ষুদ্রান্তে হচ্ছে আমাদের খাদ্যটা শোষিত হয়, ঠিক আছে। আমরা যে খাবারটা খাবো সেটা কি হয়, ক্ষুদ্রান্তে শোষিত হয়। তবে ক্ষুদ্রান্তেও কিছুটা পরিপাক হয়, পরিপাক হওয়ার পর সেটা কি হয়, এখানে যে ভিলাই থাকে বা ভিল্লি থাকে এই ক্ষুদ্রান্তের ভেতরে, ধরো এটা ক্ষুদ্রান্ত রয়েছে, তো এর ভেতরে এরকম আঙ্গুলের মতো অনেকগুলো প্রবর্ধক থাকে, এগুলোকে আমরা ভিলাই বা ভিল্লি বলি। তো এর মাধ্যমে সে কী করে, খাদ্যগুলোকে শোষণ করে, মানে যে সরল খাদ্যে যে পরিণত হলো সেটাকে শোষণ করে, ঠিক আছে। শোষণ করে সেটাকে কি করে, সেটাকে আমাদের কিন্তু প্রোটোপ্লাজমে অঙ্গীভূত করে এবং সেটার আত্তীকরণ ঘটে, ওকে, আত্তীকরণ ঘটে, অর্থাৎ আমাদের কোষে কোষে কিন্তু রক্তের মাধ্যমে কোষে কোষে সেটা পৌঁছে যাবে। এবার দেখো, এই ক্ষুদ্রান্তের পরবর্তী অংশ যদি আমরা দেখি, এরপরে চলে আসছে এই যে দেখছো এটা, এই যে হলুদ কালারের, এটা হচ্ছে বৃহদন্ত। এটা কি, এটা হচ্ছে বৃহদন্ত। বৃহদন্তেরও আবার অনেকগুলো পোর্শন থাকে। এবার দেখো, এই যে ক্ষুদ্রান্তের যেখানে শেষ হচ্ছে আর বৃহদন্ত যেখানে শুরু, এখানে দেখো আমাদের একটা লেজ পাওয়া যাচ্ছে লেজ মানে কি, সেটা হচ্ছে আমাদের অ্যাপেন্ডিক্স, ঠিক আছে। এই যে ক্ষুদ্রান্ত আমাদের শেষ হচ্ছে এখানে, দিয়ে বৃহদন্ত এখান থেকে শুরু হচ্ছে, এখান থেকে বৃহদন্ত শুরু হচ্ছে, তার মাঝখানে দেখো এখানে একটা লেজের মতো, এটাকে আমরা বলবো অ্যাপেন্ডিক্স, ঠিক আছে, অ্যাপেন্ডিক্স। এবার এটা হচ্ছে আমাদের বৃহদন্ত। এই বৃহদন্ত কোথায় যাচ্ছে, বৃহদন্তটা ধরো এই বরাবর যেতে যেতে আমাদের খাদ্যটা তো ধরো শোষিত হচ্ছে। এবার কিছু কিছু খাদ্য আমরা যে পরিপাক আমাদের শরীরে হয় না, কিছু কিছু খাদ্য পরিপাক হয় না, সেই অপাচ্য খাদ্যগুলো কি হয়, এই যে বৃহদন্ত আছে, এই বৃহদন্তের মাধ্যমে প্রথমে মলাশয়ে জমা হয়, এই যে এটা মলাশয়, এই মলাশয়ে জমা হয়, তারপরে আমাদের এই পায়ু মাধ্যমে এটা আমাদের শরীর থেকে বেরিয়ে যায়, ঠিক আছে। তাহলে অপাচ্য অংশ আমাদের শরীর থেকে কি হয়, বেরিয়ে যায়। এই হচ্ছে মোটামুটি তোমাদের পৌষ্টিক যে কি বলে, পৌষ্টিকতন্ত্রের যে বিভিন্ন অংশের কাজ, সেগুলো আমি জাস্ট সিম্পলভাবে ছবির মাধ্যমে বললাম।
এবার দেখো এখানে তাছাড়াও আমাদের দেখো এখানে যকৃৎ দেখতে পাচ্ছ, এই যে পোর্শনটা এটা দেখতে পাচ্ছ যকৃৎ, ঠিক আছে। তারপরে এই জায়গাটা একটা পিত্তাশয় রয়েছে, ঠিক আছে। তারপরে আমরা আস্তে আস্তে আলোচনা করব, চলো। এবার আছে কি পৌষ্টিকতন্ত্র। আমি একটা কাজ করি, এটাকে একটু মুছে দিই। এরপর দেখো পৌষ্টিকতন্ত্র বা অ্যালিমেন্টারি সিস্টেম। অ্যালিমেন্টারি সিস্টেম বা পৌষ্টিকতন্ত্র কি? যে তন্ত্রে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, বহিষ্করণ ঘটে তাকে পৌষ্টিকতন্ত্র বলে। দেখো এখানে আত্তীকরণটা কেন দিল না? ওই যে খাদ্যটা ভিলায় শোষিত হচ্ছে, শোষিত হয়ে সেটা কিন্তু প্রোটোপ্লাজমে চলে যাচ্ছে, সেখানে আত্তীকরণ ঘটছে, ঠিক আছে। তাহলে যে তন্ত্রে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ এবং বহিষ্করণ ঘটে তাকে বলা হচ্ছে পৌষ্টিকতন্ত্র। তো তোমাদের আমি যে ছবিটা দেখিয়ে বোঝালাম সেটাই হচ্ছে পৌষ্টিকতন্ত্র, ঠিক আছে। পৌষ্টিকতন্ত্রের দুটো ভাগ আমরা করতে পারি, একটা হচ্ছে পৌষ্টিক নালী আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী আর একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। এবার আমরা জানবো পৌষ্টিক নালী সম্পর্কে বা অ্যালিমেন্টারি ক্যানেল। অ্যালিমেন্টারি ক্যানেল দেখো বলছে যে এটি মুখছিদ্র থেকে পায়ু পর্যন্ত বিস্তৃত নালী বিশেষ। তোমাদেরকে আমি যে ছবিতে দেখালাম এটা হচ্ছে নালীটার কথা বলছে, এখানে কিন্তু কোনো রকম গ্রন্থিগুলো আসছে না। তোমাদের যে বিভিন্ন গ্রন্থিগুলোর কথা বলছিলাম এখানে কিন্তু গ্রন্থির নয়, এখানে শুধু নালী সম্পর্কে আলোচনা করছে। তাহলে এর মধ্যে কি খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ এবং বহিষ্করণ সম্পন্ন হয় এই নালীগুলোর মাধ্যমে? প্রথমে দেখো মুখ। আমাদের মুখ সম্পর্কে কি বলছে? এটি মস্তিষ্কের অঙ্কদেশে নাসিকার নিচে অবস্থিত। মুখ দুটি অংশে বিভক্ত, যথা ভেস্টিবিউল আর হচ্ছে মুখবিবর, যা ওষ্ঠদ্বয় পরিবেষ্টিত থাকে। ভেস্টিবিউল হচ্ছে আমাদের যে ওষ্ঠদ্বয় সেটা পরিবেষ্টিত থাকে। দেখো তোমাদের এখানে ভেস্টিবিউল জিনিসটা একটু বোঝার দরকার আছে। বলছে যে ভেস্টিবিউল যা ওষ্ঠদ্বয় পরিবেষ্টিত। এই ওষ্ঠদ্বয় মানে কি? ওষ্ঠ মানে ঠোঁট, ঠিক আছে। তো আমাদের যে ধরো এই যে ঠোঁটগুলো যে রয়েছে, মানে দুটো যে আমাদের ঠোঁটটা যে রয়েছে, এবার এই ঠোঁটটা পুরোটা জুড়ে এটাকে আমরা ভেস্টিবিউল বলতে পারি। এই যে ঠোঁট দুটো যে রয়েছে এই দুটো পুরোটা জুড়ে এটাকে আমরা ভেস্টিবিউল বলতে পারি। তুমি দেখো, তুমি যদি হাঁ করো, তুমি কিভাবে হাঁ করছো একটু দেখো সবাই, কি যে হাঁ করে দেখো তাহলে বুঝতে পারবে যে হাঁটা তুমি কিভাবে করছো। তো এই যে হাঁ করতে আমাদের যে এই যে মুখের যে পুরো পোর্শনটা সেটা তো ধরো কাজে লাগছে, বা এই যে ঠোঁটের দুপাশটা, এই পাশে দেখো এই পাশটা মিলে এই পুরোটা অংশটাই কিন্তু ভেস্টিবিউলের মধ্যে আমরা বলতে পারি, যেটা ওষ্ঠদ্বয় পরিবেষ্টিত থাকে, ঠিক আছে। আমাদের এই ঠোঁটটা এর মধ্যে ইনক্লুড থাকছে। এটা হচ্ছে আমাদের কি বললাম যে ভেস্টিবিউল গেল এটা। দ্বিতীয়ত বলছে যে মুখবিবর বলছে যে এটি ভেস্টিবিউলের পরবর্তী প্রসারিত অংশ। তাহলে ভেস্টিবিউল যে রয়েছে তার পরবর্তী প্রসারিত অংশ, অর্থাৎ এর পরের যে পার্টটা রয়েছে যেখানে আমাদের ধরো এই যে জিভা আছে, দাঁত আছে, প্যালেট আছে, এইগুলো হচ্ছে তোমার মুখবিবর। এই মানে এই পুরোটা মিলেই হচ্ছে মুখবিবর। তাহলে কি বললাম? মুখের দুটো অংশ থাকছে, একটা হচ্ছে ভেস্টিবিউল আর একটা হচ্ছে মুখবিবর। আবার মুখবিবরের মধ্যে কী কী থাকছে? প্যালেট থাকছে, জিভা থাকছে, দাঁত থাকছে। এবার যদি আমরা প্যালেট দেখি, প্যালেট জিনিসটা কি? দেখো মুখবিবরের ছাদকে প্যালেট বা তালু বলে। তো আমাদের যে মুখবিবর আছে তার যে ছাদ বা তালু মানে ওপরের পোর্শনটা, আমরা যদি হাঁ করি, হাঁ করলে আমাদের ওপরের যে তালুটা রয়েছে দেখবে শক্ত শক্ত, একটু নরম নরম শক্ত শক্ত থাকে, মানে ওটা একটু শক্তই থাকে। তো এই পোর্শনটাকে আমরা বলি প্যালেট। প্যালেটের সামনের অংশকে শক্ত তালু এবং পশ্চাৎ অংশকে নরম তালু বলে। তুমি যদি ভালো করে একটু দেখো আঙুল দিয়ে দেখতে পাবে সামনের যে প্যালেটের পার্টটা রয়েছে সেটা হচ্ছে শক্ত, আর পেছনের পার্টটা সেটা কিন্তু নরম থাকে। নরম তালুর শেষ ভাগে যে ছোট লম্বাটে মাংসল অংশটা থাকে তাকে বলা হচ্ছে উভুলা। উভুলা আমরা যাকে মানে অনেকে অনেক কিছু বলে ওটাকে, আমরা ধরো আলজিভ বলি, ঠিক আছে, আলজিল এরকম বলে থাকি। তো পেছনে দেখবে মানে যেখানে তাহলে প্যালেটটা শেষ হচ্ছে, প্যালেট শেষ হচ্ছে বলতে কি শক্ত তালু, তারপরে হচ্ছে নরম তালু, এবং নরম তালুর শেষ ভাগে একটা ছোট্ট লম্বাটে মাংসল অংশ থাকে, ওটাকে আমরা বলবো উভুলা। উভুলা, ঠিক আছে। এবার বলছে জিভা। জিভা সম্পর্কে আমাদের জানতে হবে, এখান থেকে কিছু আমাদের শর্ট কোশ্চেন আসে পরীক্ষায়।
বলছে যে মুখবিবরের মেজের মাংসল জীবটি অবস্থিত। জীব আমাদের স্বাদেন্দ্রিয়, অবশ্যই। জীবটি মেঝেতে লিঙ্গুয়াল ফ্রেনুলাম নামে ভাঁজ দিয়ে আটকানো থাকে। অর্থাৎ এটা যে নিচে তো যুক্ত থাকে জীবটা, না, জীবটা তো আলগা থাকে না, জীবটা একটা অংশে যুক্ত থাকে। তো জিহ্বাটি মেঝেতে লিঙ্গুয়াল ফ্রেনুলাম নামক ভাঁজ দিয়ে সেটা আটকানো থাকে। জিহ্বাটি ওপরিতলে অসংখ্য স্বাদকোরক থাকে, টেস্ট বাডস থাকবে, দেখবে এরকম ছোট ছোট দানা 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 টাইপের আমরা জিভের ওপরে দেখতে পাই, সেগুলো হচ্ছে স্বাদকোরক। এগুলি সাহায্যে কিন্তু আমরা এগুলোর সাহায্যে স্বাদ গৃহীত হয়। এবার পরীক্ষায় কী আসে এখান থেকে, এই জায়গাটার থেকে তোমাদের প্রশ্ন আসে যে জিভার অগ্রভাগে কোন স্বাদ আমরা টেস্ট করি, সেটা হচ্ছে জিভার অগ্রভাগে হচ্ছে মিষ্টি, ঠিক আছে, সুইট। এরপরে হচ্ছে পশ্চাৎভাগে, সেটা হচ্ছে তিক্ত। পশ্চাৎভাগে কী হয়, তিক্ত। আর দুপাশে অম্ল এবং লবণাক্ত, অম্ল এবং অ্যাসিডিক এবং লবণাক্ত স্বাদ আমরা গ্রহণ করি। এই পোর্শন থেকে কিন্তু তোমাদের প্রশ্ন দেয়, ঠিক আছে, যে আমরা জিভার কোন ভাগে কোন স্বাদ গ্রহণ করি। ধরো মিষ্টি ভাগ আমরা কোন পাশ থেকে, জিভার কোন ভাগে মিষ্টি সেটা আমরা দেখতে পাই, মানে মিষ্টি স্বাদটা গ্রহণ করে, সেটা হচ্ছে অগ্রভাগ। আর পশ্চাৎভাগে হচ্ছে তিক্ত, দুপাশে অম্ল এবং লবণাক্ত। এবার দেখো জিভার যে কাজ, সেটা হচ্ছে জিভা আমাদের স্বাদ গ্রহণে সাহায্য করে, যেহেতু স্বাদকোরকগুলো রয়েছে সেগুলো স্বাদ গ্রহণে সাহায্য করছে। আর জিভা খাদ্যবস্তু গলাধঃকরণ করতে সাহায্য করে, আমরা যে খাবারগুলো খাই সেগুলো আমাদের মানে গলার কাছে ভেতরের দিকে নিয়ে যেতে সাহায্য করে জিভার মাধ্যমে। কথা বলতে আমাদের সাহায্য করে, কারো যদি জিভ না থাকে সে কথা বলবে কীভাবে, তাই না? গেল এটা। দেখো স্বাদের ব্যাপারটা আমি তোমাদের আর একটু ভালো করে বুঝিয়ে দিই যে জিভার কোন ভাগে কোন স্বাদটা অনুভূত হয়। দেখো, ধরো আমি এখানে একটা জিভ আঁকছি, ঠিক আছে, এই জিভার এটা ধরো অগ্রভাগ, এই যে অগ্রভাগে রয়েছে, এই অগ্রভাগে হচ্ছে মিষ্টি স্বাদ, অগ্রভাগে কী হবে, মিষ্টি স্বাদ হলো। এরপরে হচ্ছে এই যে অগ্রভাগের এই পাশে যে মানে সামনের দুপাশে যদি আমরা বলি, এই যে সামনের দুপাশে, এটা তো অগ্রভাগ গেল, আর সামনের দুপাশে এই দুটো পাশে কি হবে, এই পাশ আর এই পাশ, সামনের দুপাশে এটা হচ্ছে নোনতা স্বাদ, এটা হচ্ছে নোনতা স্বাদ, ঠিক আছে। আর পেছনের যদি আমরা দুপাশে দেখি, পেছনের ধরো দুপাশে এখানে কী স্বাদ অনুভূত হয়, পেছনের দুপাশে হচ্ছে টক স্বাদ, এটা হচ্ছে টক স্বাদ, ঠিক আছে, সোর, SOUR, এটা হচ্ছে সল্টি আর এটা সুইট হলো। আর পেছনের দিকের যে পোর্শনটা রয়েছে, এই পেছনের দিকে আর কি, সেটা হচ্ছে তিতো স্বাদ, সেটা হচ্ছে তেতো স্বাদ, তেতো, ঠিক আছে, তেতো স্বাদ। আর পুরো জীব জুড়ে যদি আমরা বলি যে পুরো জীব জুড়ে, সেখানে ধরো বিভিন্ন রকমের যে সুস্বাদু স্বাদ আমরা সেগুলো কিন্তু অনুভূত করতে পারি, ঠিক আছে, বিভিন্ন রকমের সুস্বাদু স্বাদ সেগুলো আমরা অনুভূত করতে পারি। চলো, আচ্ছা, তাহলে আমরা জীবের কাজ পেয়ে গেলাম। এবার আমরা পড়ব দাঁত। দেখো দাঁতে কিন্তু খুব ইন্টারেস্টিং, আমাদের অনেক কিছু জানার মতো রয়েছে, তো তোমাদের আমি এক এক করে বলছি। প্রথমত আমাদের দুটি চোয়ালে 16টি করে 32টা দাঁত থাকে, আমাদের ওপরের চোয়াল আর হচ্ছে নিচের চোয়াল, তো টোটাল হচ্ছে 32টা দাঁত থাকে। মানুষের দুবার দাঁত ওঠে, দেখবে প্রথমে ছোটোবেলা আমাদের যে দাঁত থাকে সেগুলো আস্তে আস্তে কী হয়, মানে উঠে যায়, তাই তো, তারপরে আবার নতুন করে দাঁতগুলো গজায়। তো একটা হচ্ছে বলে দুধে দাঁত, তারপর হচ্ছে স্থায়ী দাঁত। দুধে দাঁত 6 মাস বয়সে উঠতে শুরু করে, তাহলে দুধে দাঁতগুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে 6 মাস যখন বয়স হয় শিশুর, তখন সেগুলো আস্তে আস্তে তার গজায়। দুধে দাঁতের সংখ্যা হচ্ছে 20টি, মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু ইম্পর্ট্যান্ট কোশ্চেন। আমাদের যে দুধে দাঁত থাকে কটা থাকে, 20টা দুধে দাঁত থাকে, ঠিক আছে। আর শিশুর 6 বছর বয়সে দুধে দাঁত পড়ে গিয়ে স্থায়ী দাঁত ওঠে। তো একটা শিশুর যখন 6 বছর বয়স হয় তখন কি হয়, তখন সেই দুধে দাঁতগুলো পড়ে যায়, দুধে দাঁতগুলো পড়ে গিয়ে তার আস্তে আস্তে স্থায়ী দাঁতগুলো তৈরি হয়। আচ্ছা, স্থায়ী দাঁত টোটাল কটা আছে, সেটা হচ্ছে 32টা। স্থায়ী দাঁত বলতে কি মানে সংখ্যায় টোটাল আমাদের হচ্ছে 32টা দাঁত থাকে, তাই তো। এবার 32টা দাঁতের মধ্যে 20টা হচ্ছে দুধে দাঁত,
ভালো করে বুঝবে, 20টা হচ্ছে দুধে দাঁত। এই 20টা দাঁত কিন্তু একবার পড়ে যায়, পড়ে গিয়ে আবার ওঠে, যখন ওঠে তখন সেগুলো স্থায়ী দাঁতে পরিণত হয়, ঠিক আছে। আর বাকিগুলো সবগুলো ওগুলো কিন্তু স্থায়ী দাঁতই থাকে। 18 থেকে 25 বছর বয়স পর্যন্ত স্থায়ী দাঁত ওঠা শেষ হয়। তো মোটামুটি 25 বছর বয়স পর্যন্ত সবার দাঁত ওঠে, তারপরে কিন্তু হয়ে গেল। এবার দেখো, মানুষের দুবার দাঁত ওঠার জন্য মানুষের দাঁতকে আমরা কি বলবো? মানুষের যেহেতু দুবার দাঁত ওঠে তার জন্য আমরা বলবো ডাইফিডন্ট দাঁত। ডাইফিডন্ট দাঁত। তাহলে ডাইফিডন্ট দাঁত কেন বলে? যেহেতু মানুষের দুবার দাঁত ওঠে তার জন্য ডাইফিডন্ট দাঁত। এবার বলছে মানুষের দাঁত বিভিন্ন প্রকারের হওয়ায় মানুষের দাঁতকে হেটারোডন্ট দাঁত বলে। হেটারোডন্ট দাঁত বলে, অর্থাৎ আমাদের যে দাঁতগুলো সেগুলো সবগুলোর কি আকৃতি সমান? সেগুলো কি মানে সবগুলো সমগোত্রীয় দাঁত? না, বিভিন্ন প্রকারের দাঁত থাকে, ঠিক আছে। আমাদের দাঁতগুলো 4 রকমের দাঁত থাকে। কত রকমের দাঁত থাকে? 4 রকমের, সেটা আমরা পড়ব। দেখো, আমাদের প্রধানত 4 রকমের দাঁত থাকে। তা তোমাদের এখানে কি কি পড়ালাম এইটুকুনি আগে বলে নিই। টোটাল হচ্ছে 32টা দাঁত, ওপরে 16টা, নিচে 16টা। তারপরে মানুষের দাঁত দুবার ওঠে। প্রথমে হচ্ছে দুধে দাঁত ওঠে, মানে গজায়। তো এবার দুধে দাঁতগুলো কি হয়? 20টা থাকে। ওই 20টা কি হয়? 20টা আস্তে আস্তে পড়ে যায়। যখন 6 বছর বয়স হয় তখন এই 20টা দাঁত পড়ে যায়। পড়ে গিয়ে কি হয়? আস্তে আস্তে স্থায়ী দাঁত তৈরি হয়। এবার স্থায়ী দাঁতগুলো কি হয়? মানে বাকি যেগুলো আছে সেগুলো স্থায়ী দাঁত হিসেবেই থাকে। তাহলে 32টা টোটাল স্থায়ী দাঁত। এবার 18 থেকে 25 বছর পর্যন্ত মোটামুটি দাঁতগুলো ওঠে। আর মানুষের যেহেতু দুবার দাঁত ওঠে তার জন্য আমরা এটাকে বলি ডাইফিডন্ট দাঁত। আর বিভিন্ন প্রকারের যেহেতু দাঁত আছে, একই টাইপের দাঁত না, সবগুলো সমান আকৃতির না, তার জন্য সেটাকে আমরা বলি হেটারোডন্ট দাঁত। এবার মানুষের 4 রকমের দাঁত থাকে। এই 4 রকম কি কি? দেখো, ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার আর হচ্ছে মোলার, ঠিক আছে। এটা আমি তোমাদের ছবি এঁকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার আর হচ্ছে মোলার টিথ থাকে। তাহলে 4 রকমের দাঁত থাকে, ঠিক আছে। 4 প্রকারের দাঁত থাকে। আমি যে কোনো একটা পোর্শনের ধরো দেখাচ্ছি। আমি ধরো ওপরের তালু দেখাচ্ছি, হলো। প্রথম হচ্ছে ইনসাইজার। ইনসাইজার বলছে সংখ্যায় 4টি। সংখ্যায় কটা? 4টি। প্রতি চোয়ালের প্রতি অর্ধে 2টি করে থাকে। তুমি একটা কাজ করো, আমি ধরো নিচের চোয়াল আর ওপরের চোয়াল, এর মধ্যে ওপরের চোয়ালটা আঁকলাম। তাহলে এখানে টোটাল কতগুলো থাকবে? 16টা। 16 16 32, এখানে 16টা থাকবে। এবার এই 16টাকে আমি আবার দুটো ভাগ করছি, এখানে মিডিলে ভাগ করছি। তাহলে এই পাশে 8টা থাকবে, এ পাশেও কটা থাকবে? 8টা থাকবে। দুপাশে 8টা 8টা থাকবে। এইবার চলে আসছি আমরা ইনসাইজার টিথ। এর ইনসাইজার যে টিথ থাকে সেটা হচ্ছে একদম যে ফার্স্ট, যে আমাদের সামনে আমরা হাসলেই যে দুটো দাঁত দেখতে পাই, সেই দুটো হচ্ছে ইনসাইজার টিথ, ঠিক আছে। এগুলো হচ্ছে সাইজে একটু বড় হয়। আর সামনের চোয়ালে বলছি যে টোটাল 4টে থাকে, আর প্রতি চোয়ালে 2টো করে থাকে। দেখো, ব্যাপারটা হচ্ছে এখানে 2টো 2টো করে থাকে, আমি একটা নয়, এখানে 2টো 2টো করে থাকবে, ঠিক আছে। তাহলে 2টো 2টো কোটা হচ্ছে টোটাল ধরো 4টে। আমি এখানে মিডিল বরাবর ভাগ করছি। তাহলে এই পাশে আমাদের 2টো থাকছে, এই পাশে 2টো থাকছে। তার মানে এক একটা চোয়ালে কিন্তু 4টে করে ইনসাইজার থাকছে, ওকে। তাহলে ইনসাইজার হয়ে গেল, প্রতি চোয়ালের প্রতি অর্ধে 2টো করে থাকছে। এরপরে হচ্ছে ক্যানাইন। ক্যানাইন যেটা সংখ্যায় বলছে যে এটি 4টি থাকে টোটাল, আর এটা হচ্ছে 8টি, ঠিক আছে। এটা 4টি নয়, প্রথমটা হচ্ছে ইনসাইজার হচ্ছে 8টা। 8টার মধ্যে ওপরের চোয়ালে ধরো 4টে, নিচের চোয়ালে থাকবে আরও 4টে, ঠিক আছে। নিচের চোয়ালে আরও কটা থাকবে? নিচের চোয়ালেও 4টে থাকবে। তাহলে 4 4 কটা হলো? 8টা হয়ে গেল। এরপরে হচ্ছে ক্যানাইন। ক্যানাইন হচ্ছে 4টি থাকে, ঠিক আছে। 4টি কী করে থাকে? এখানে একটা ক্যানাইন ধরো, এখানে একটা ধরো ক্যানাইন, ঠিক আছে। তো একই রকমভাবে নিচেও এরকম একটা ক্যানাইন থাকবে, এখানেও একটা ক্যানাইন থাকবে। তাহলে ক্যানাইন আমাদের এক একটা চোয়ালে কটা করে থাকছে? 2টো করে থাকছে। এটা একটা, এটা একটা, ঠিক আছে। এটা অন্য কালি নিয়ে নিই। এটা হচ্ছে ক্যানাইন, এটা হচ্ছে ক্যানাইন। তাহলে এক একটা চোয়ালে আমাদের ক্যানাইন থাকবে কটা করে? ক্যানাইন কিন্তু 2টো করে থাকবে। এই যে ক্যানাইনগুলো, এই ক্যানাইনগুলো দেখবে একটু ছুঁচলো টাইপের হয়, ঠিক আছে। ছুঁচলো টাইপের হয়। এই মানুষের ক্ষেত্রে তো ক্যানাইন ধরো এখানে ওপরের চোয়ালে 2টো আর নিচের চোয়ালে 2টো, 4টে থাকছে।
কিন্তু আমরা যদি দেখি বাঘের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগই সব ক্যানাইন থাকে, ঠিক আছে। কারণ কি, তারা দেখবে মাংসগুলো সব মানে বিভিন্ন পশুর যে মাংস খায়, সেক্ষেত্রে এই ক্যানাইনগুলোর সাহায্যে কিন্তু মাংসগুলো তারা টেনে টেনে খেতে পারে। ওকে, এরপরে দেখো প্রিমোলার। প্রিমোলার কোনগুলো? সংখ্যায় কটা থাকে? 8টা থাকে। প্রিমোলার কটা থাকে? 8টা থাকে। আচ্ছা, তো প্রিমোলারগুলো আমি অন্য কালি নিয়ে নিচ্ছি। ধরো এখানে থাকছে আমাদের প্রিমোলার, একটা, দুটো, একটা, দুটো, এগুলো থাকছে কি? প্রিমোলার। প্রিমোলার কি বলছে? সংখ্যায় 8টি থাকে, প্রতি চোয়ালের প্রতি অর্ধে দুটো করে থাকে, মানে এই পাশে দুটো আবার এই পাশে দুটো, টোটাল 4টে থাকছে। আবার নিচেও এরকম 4টে, 4 4 কত হচ্ছে? 8টা হয়ে যাচ্ছে। তাহলে কি বললাম? প্রথমে আমরা বললাম যে আমাদের ইনসাইজার থাকছে একটা, দুটো, তিনটে, 4টে, মানে এক একটা চোয়ালের হিসাব করি আমরা। তাহলে ইনসাইজার কটা থাকছে? 4টে থাকছে এক একটা চোয়ালে। তারপরে ধরো ক্যানাইন। ক্যানাইন এক একটা চোয়ালে কটা থাকছে? একটা, দুটো, দুটো থাকছে। প্রিমোলার কটা থাকছে? প্রিমোলার দেখো 2 4, 4টে থাকছে। তাহলে 4 4 8 9 10। এরপর দেখো লাস্ট হচ্ছে আমাদের মোলার টিথ। মোলার টিথ হচ্ছে একেবারে আমাদের শেষ পোর্শনের যে দাঁতগুলো, একেবারে শেষ পোর্শনের যে দাঁতগুলো, সেগুলো হচ্ছে মোলার টিথ, ঠিক আছে। সংখ্যায় বলছে যে 12টি। মোলার টিথ সংখ্যায় কটা থাকে? 12টা থাকে। প্রতি চোয়ালের প্রতি অর্ধে 3টে করে থাকে। প্রতি চোয়ালের প্রতি অর্ধে 3টে করে থাকে। ধরো এখানে 3টে, এগুলো একটু এই থ্যাবড়া থ্যাবড়া টাইপের হয় দেখবে। এখানে একটা, এখানে একটা, এখানে 3টে গেল, এই সাইডেও একটা, দুটো, 3টে, ঠিক আছে। এই হলো আমাদের টেনে টেনে 6টা থাকছে আরও। তাহলে মোলার হচ্ছে, মোলার কতগুলো থাকছে? 6টা। ওকে, এটা আমি এক একটা চোয়ালের কথা বললাম। তাহলে ইনসাইজার, ক্যানাইন, প্রিমোলার, মোলার। ইনসাইজার এক একটা চোয়ালে 4টে, ক্যানাইন হচ্ছে এক একটা চোয়ালে 2টো। আচ্ছা, ইনসাইজার 8টা থাকছে না? না, টোটাল 8টা থাকছে, মানে 4টে থাকছে। ক্যানাইন 2টো, প্রিমোলার 4টে, আর হচ্ছে প্রিমোলারও ধরো এক একটা চোয়ালে 4টে থাকছে, মোলার 4টে। ঠিক আছে, এটা বুঝতে পেরেছো? এবার দেখো বলছে মানুষের দাঁত চোয়ালের অস্থির সঙ্গে বসানো থাকে, তাই এই প্রকার দাঁতকে থেকোডন্ট বলে। তাহলে যেহেতু আমাদের দাঁতগুলো চোয়ালের অস্থির সাথে, চোয়াল যে রয়েছে সেই চোয়ালের যে হাড়গুলো, মানে যে মাংসপেশি রয়েছে, ঠিক আছে, বা চোয়ালের যে অস্থি, সেই তার সাথে যে বসানো থাকে, এটাকে বলছে থেকোডন্ট দাঁত। এই যে থেকোডন্ট দাঁত। কাজ কি? দাঁতের কাজ হচ্ছে দাঁত খাদ্যবস্তুকে কাটতে, ছিঁড়তে এবং চর্বণ করতে সাহায্য করে। কাটতে, ছিঁড়তে এবং চর্বণ করতে, চিবোতে সাহায্য করে। এর দাঁতের সংকেত মোস্ট ইম্পর্টেন্ট। দাঁতের সংকেত, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। দেখো আমি একটু এটা মুছেই দিই। তো দাঁতের যে সংকেত দেওয়া আছে, দাঁতের সংকেত দেখো শিশুদের দন্ত সংকেত আলাদা, আবার মানুষের স্থায়ী দন্ত সংকেত সেটা কিন্তু আলাদা দিয়েছে, ঠিক আছে। আমি প্রথমে মানুষের যে স্থায়ী দন্ত সংকেত সেটা সম্পর্কে বলি। আমরা যে ছবিটা দেখেছি, আমরা এখানে কী এঁকেছিলাম? আমরা বললাম যে ধরো আমি সংক্ষেপে জিনিসটা দেখাচ্ছি। এখানে প্রথমে ধরো 4টে থাকছে, 4টে থাকছে। তারপরে ক্যানাইন একটা করে এখানে থাকছে, ক্যানাইন এখানে থাকছে, ক্যানাইন। তারপরে ধরো প্রিমোলার থাকছে আমাদের কটা করে? এখানে 2টো করে প্রিমোলার থাকছে, 2টো করে প্রিমোলার থাকছে। আর মোলার টিথ থাকছে 3টে করে, তাই তো? 1 2 3, 1 2 3। তো প্রথমে দেখো এখানে যে দন্ত সংকেতটা কীভাবে লেখা হয়। আই ফর ইনসাইজার। ইনসাইজার এটাকে আমি বললাম যে মিডিলে যদি আমরা ভাগ করে দিই, তাহলে এক একটা পোর্শানে তুমি কটা করে দাঁত পাবে। এখানে দেখো 2টো ইনসাইজার, এখানে 2টো ইনসাইজার, তার মানে 2/2। ক্যানাইন, ক্যানাইন এই এক একটা পোর্শানে কটা থাকছে? এই যে দেখো, এটা একটা, এখানে একটা, তাহলে 1/1। প্রিমোলার কটা থাকছে? এখানে 2টো, এখানে 2টো, 2/2। আর মোলার কটা থাকছে? এখানে 3টে, এপাশে 3টে, 3/3। তাহলে এইভাবে করে কিন্তু আমাদের দন্ত সংকেত লিখতে হয়। এই যে এটা টোটাল যদি হিসাব করো, দেখো 2 2 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, অর্থাৎ তুমি 8টা 8টা 16টা, আর 16 দুগুণে 32, দুই চোয়ালের টোটাল হচ্ছে 32টা দাঁত।
নেক্সট দেখো এবার শিশুর ক্ষেত্রে কি হয়, শিশুর ক্ষেত্রে কি হবে, শিশুর দন্ত সংকেতে ইনসাইজার দেখো 2 দেওয়া আছে, অর্থাৎ বাচ্চাদের যদি দেখো এখানে কিন্তু দুটো বড় বড় মানে এই এই 4টে দাঁত কিন্তু তাদের প্রথমেই থাকছে, মানে এক একটা পাশে দুটো দুটো করে ইনসাইজার থাকছে, ঠিক আছে। ক্যানাইনটা উঠে যাচ্ছে, তাদের ক্যানাইনটাও থাকবে, তাদের একটা একটা করে ক্যানাইন থাকবে, একটা একটা করে ক্যানাইন থাকবে। প্রিমোলার দাঁত কিন্তু তাদের ওঠে না, প্রিমোলার যে দাঁত সেটা কিন্তু ওঠে না। মোলার টিথ কী হয়, মোলার টিথ দুটো থাকে, লাস্টেরটা ওঠে না, ঠিক আছে। মোলার টিথ কটা কটা ওঠে, দুটো ওঠে, লাস্টেরটা ওঠে না। তাহলে শিশুদের দেখো টোটাল আমরা কটা বলছি, এখানে যদি হিসাব করো 2 2 4 5 6 7 8 9 10, 10 একটা চোয়ালে 10টা, নিচের চোয়ালে 10টা, 10 10 20টা ওদের হচ্ছে দুধে দাঁত, ঠিক আছে। 20টা হচ্ছে দুধে দাঁত। তাহলে দুধের দাঁতের মধ্যে কী কী উঠবে, ইনসাইজার দুটো, মানে এক একটা চোয়ালে ইনসাইজার ধরো দুটো দুটো করে, ক্যানাইন একটা একটা করে থাকছে, এই পাশে একটা এই পাশে একটা, প্রিমোলার একটা উঠবে না, আর মোলার টিথ দেখবে একেবারে শেষের দিকে দুটো দুটো করে থাকবে। লাস্টের দাঁতটা কিন্তু আমাদের একেবারে বয়স হয়ে গেলে সবার শেষে ওঠে। এই যে লাস্টের যে দাঁতটা বলছি, যেটাকে আমরা প্রিমোলার বলি, প্রিমোলারের যে 3 নম্বর দাঁতটা রয়েছে সেটা হচ্ছে সবার শেষে ওঠে, সেটাকে আমরা অনেক সময় আক্কেল দাঁত বলি, বা অনেক সময় আমরা বলি এটাকে উইজডম টিথ। উইজডম টিথ তার মানে কি, এটা হয়েছে মানে তোমার আক্কেল হয়েছে বা তোমার জ্ঞান বুদ্ধি হয়েছে আর কি। তো সে অ্যাকচুয়াল দাঁতের উপর তো সেটা ডিপেন্ড করে না, কারো ধরো সারা বছর ধরেও আক্কেল হয় না, আবার কারো হয়ে যায় তাড়াতাড়ি। তো লাস্টের যে দাঁতটা এটাকে আমরা বলবো উইজডম টিথ। কি বলবো, উইজডম, জ্ঞানী দাঁত নাকি। ওকে, এরপর আছে গলবিল। গলবিলটা কি, এটা একটু পড়ে নিই আমরা। বলছে যে এটি মুখবিবরের পরবর্তী 5 থেকে 6 ইঞ্চি, এটা এটা মনে রাখবে, 5 থেকে কত ইঞ্চি, 6 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট অংশ। গলবিল 3টে অংশে বিভক্ত থাকে, নাসা গলবিল, মুখগলবিল আর হচ্ছে স্বরগলবিল। নাসা গলবিল, মুখগলবিল আর হচ্ছে স্বরগলবিল। দেখো আমরা যে ছবিটা প্রথমে দেখেছিলাম সেই ছবিতে আমরা দেখো এখানে গলবিলটা দেখতে পেয়েছি, তাই না। এই যে ওপরের যে পার্টটা এটা হচ্ছে গলবিলের পার্ট, ঠিক আছে, এটা হচ্ছে গলবিলের পার্ট। এই গলবিলের পরে চলে আসবে গ্রাসনালী, একেবারে সেই পাকস্থলীর আগে অবধি এটা পুরোটা হচ্ছে গ্রাসনালী, এখান থেকে এতটা হচ্ছে গ্রাসনালী, ঠিক আছে। এটা হচ্ছে মধ্যচ্ছদা, এই মধ্যচ্ছদাটাকে অতিক্রম করে তারপরে গ্রাসনালীটা পাকস্থলী অবধি উন্মুক্ত থাকে। দেখো আচ্ছা, গলবিল তাহলে আমরা কি পড়লাম, যে 5 থেকে 6 ইঞ্চি দৈর্ঘ্য এবং গলবিলের 3টে অংশ থাকে, নাসা গলবিল, মুখগলবিল আর হচ্ছে স্বরগলবিল। গলবিলের কাজ কি, এখান থেকে এই কত দৈর্ঘ্য আর হচ্ছে কাজ এটা একটু দেখে নেবে তোমরা। গলবিল খাদ্য এবং শ্বাসবস্তু চলাচলের সাধারণ পথ হিসেবে কাজ করে, খাদ্যবস্তু বা শ্বাস চলাচলের জন্য কাজ করে, ঠিক আছে। এরপর হচ্ছে গ্রাসনালী। গ্রাসনালী হচ্ছে গলবিলের পরবর্তী 10 থেকে 12 ইঞ্চি দৈর্ঘ্য বিশিষ্ট হয়। তাহলে গলবিলের পরবর্তী অংশ সেটা হচ্ছে 10 থেকে 12 ইঞ্চি পর্যন্ত এটা রয়েছে, দেখবে এটা বড়। এবার গ্রাসনালী গলবিল থেকে শুরু হয়ে উৎপন্ন হয়ে গ্রীবাদেশের মধ্যে দিয়ে বিস্তৃত হয়ে মধ্যচ্ছদা অতিক্রম করে পাকস্থলীতে উন্মুক্ত হয়। একেবারে যে পাকস্থলী রয়েছে সেই পাকস্থলী পর্যন্ত কিন্তু এতটা অবধি থাকে, ঠিক আছে। এবার গ্রাসনালীর কাজ কি, গ্রাসনালীর সংকোচন প্রক্রিয়ায় মুখবিবর থেকে খাদ্যবস্তুকে দলাকে পাকস্থলীতে প্রেরণ করে। আমরা যে খাবারগুলো খাই সেগুলো কি হয়, সেগুলো ক্রমসংকোচনের মাধ্যমে আমাদের গলা থেকে সেগুলো কিন্তু আমাদের পাকস্থলীতে গিয়ে পৌঁছায়। দেখো আমরা যে খাবারগুলো খাই সেগুলো কিন্তু একটা বিশেষ প্রসেসে কিন্তু নিচের দিকে যাচ্ছে, তাই না। এই যে আমাদের গ্রাসনালী দিয়ে সেগুলো কিন্তু যে নিচে যে যাচ্ছে অর্থাৎ পাকস্থলীতে যে যাচ্ছে সেগুলো কিন্তু ধীরে ধীরে ক্রমসংকোচন প্রক্রিয়ায় কিন্তু সেগুলো যায়, যে এরকম না যে ধুম করে পাকস্থলীর মধ্যে পড়ে গেল। আমরা ধরো খাবার খেলাম, সে ধুম করে জলের মধ্যে আমরা যেমন ঢিল মারি, ধুম করে পাকস্থলীর ভেতরে ঢুকে গেল, ওরকম হয় না। এটা কিন্তু ধীরে ধীরে ক্রমসংকোচন পদ্ধতির মাধ্যমে হয়ে থাকে। ঠিক আছে, তোমাদের আজকে মোটামুটি এটুকুনি আলোচনা রাখলাম। পরের ভিডিওতে আমরা বাকি পোর্শনটা যেটা রয়েছে সেটা পড়বো, এবং যে যে পৌষ্টিক গ্রন্থিগুলো আছে সেই পৌষ্টিক গ্রন্থিগুলো সম্পর্কে আমরা জানবো, ঠিক আছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে দিও।